দিনের সফরে আজ যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা। হবে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ, গ্রহণ করবেন হারমোনি অ্যাওয়ার্ড। দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পরোয়ানা না থাকায় গ্রেফতার করা হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঈদের নিরাপত্তায় সন্তোষ। যথাসময়ে নির্বাচনের রোডম্যাপ দেবে ইসি, জানালেন এলজিআরডি উপদেষ্টা। সময়ক্ষেপণ সরকারকে বিতর্কিত করবে, মন্তব্য রিজভী। ঈদের তৃতীয় দিনে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়, আনন্দে মেতেছে শিশুসহ সব বয়সী মানুষ। কক্সবাজারে নেই তিল ধারণের ঠাঁই। রাজধানীর পোস্তায় চলছে চামড়া বেচাকেনা ও সংরক্ষণ কাজ। মানবেদে 1000 টাকা পর্যন্ত মিলছে দাম, সন্তুষ্ট মৌসুমী ব্যবসায়ী। এবং তৃতীয় দিনেও বিক্ষোভের রণক্ষেত্র যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। ছত্রভঙ্গ করতে রাবার বুলেট নিক্ষেপ, বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। 4 দিনের সরকারি সফরে আজ যুক্তরাজ্য যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এ সময় রাজা চার্লসের হাত থেকে তিনি গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। সফর সঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। এছাড়াও দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে। ব্যাংকক থেকে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রোববার দিবাগত রাত 1:30টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। এ সময় ফ্লাইট থেকে হুইল চেয়ার দিয়ে তাকে নামিয়ে আনা হয়। বিমানবন্দর সূত্র জানায়, দেশে অবতরণের পর রাত 1:45 তিনি ইমিগ্রেশন কাউন্টারে যান। ইমিগ্রেশন সম্পূর্ণ করে রাত 3টায় বিমানবন্দর ত্যাগ করেন সাবেক এই রাষ্ট্রপতি। এর আগে গেল 8 মে গভীর রাতে থাই এয়ারওয়েজের TG340 নম্বর ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। পরোয়ানা না থাকায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহির আলম চৌধুরী। বলেন, তদন্তে দোষী হলে তাকে আইনের আওতায় নেওয়া হবে। সোমবার ডিএমপির যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি আরো বলেন, ঈদকে কেন্দ্র করে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি যাতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। রাস্তাঘাটে একটা দুর্ঘটনা ছাড়া তেমন বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাই ঈদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন তিনি। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না। অনেক মামলাগুলি আছে যে কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই। ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তারা আইনের আওতায় নেওয়া হয়েছে। যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দেব। এপ্রিলে জাতীয় নির্বাচন মাথায় রেখে সময় মতো রোডম্যাপ দেবে ইসি, জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার সকালে কুমিল্লার মুরাদনগরের জাহাপুর বাজারে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি কথা জানান। উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কারণে সংসদ নির্বাচন পিছিয়ে যাওয়ার যে আশঙ্কা ছিল এখন আর তা নেই, কারণ প্রধান উপদেষ্টা নির্দিষ্ট সময় ঠিক করে দিয়েছেন। উপদেষ্টা আসিফ আরও বলেন, স্থানীয় সরকার না থাকায় জনগণের দৈনন্দিন সেবা ব্যাহত হচ্ছে, যা উদ্বেগের বিষয়। নির্বাচনের রোডম্যাপ তো হয়নি, একটা ডেট দেওয়া হয়েছে, সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। এখন তো ওই রাজনৈতিক দলগুলোর থেকে যে কনসার্নটা ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে, এখন তো আর সেই সম্ভাবনাটা নেই, যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটা সময় নির্ধারিত করে দিয়েছেন। নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য সময় ক্ষেপণের উদ্দেশ্য থাকলে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, বিএনপি যেহেতু ডিসেম্বরে নির্বাচন চায়, তাই এক প্রকার ক্ষোভ থেকে এর বিরোধিতা করছে একটি পক্ষ। কয়েকজন উপদেষ্টা মনে করেন, বিএনপি যা চায় তার বিপরীত করাই তাদের উদ্দেশ্য। কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নির্বাচনের সময়ক্ষেপণের উদ্দেশ্য থাকলে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় দেশের নতুন করোনা সংক্রমণে অন্তর্বর্তী সরকার তেমন পদক্ষেপ দেখছে না বলে সরকারের সমালোচনা করেন তিনি। কোন রাজনৈতিক দলকে সংগঠিত করা, তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য যদি সময় ক্ষেপণের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সরকার বিতর্কিত হবে। আমরা সেই ধরনের একটি নির্বাচনী পরিবেশ চাই। এখানে দিনের ভোট রাত্রে হবে না। এই সরকারের মধ্যেও এমন কিছু ব্যক্তিবর্গ আছেন, উপদেষ্টা হিসেবে কর্মকর্তারা আছেন, যারা প্রচন্ড রকমের বিএনপি বিরোধী। ঈদুল আজহার টানা ছুটিতে দেশের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। নীল জলরাশি থেকে শুরু করে সবুজ পাহাড় প্রকৃতির টানে পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছেন লাখো মানুষ। সহকর্মীদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। ঈদের তৃতীয় দিন যেন তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকতে। গরমের তীব্রতা উপেক্ষা করে সমুদ্র স্নানে মেতেছে হাজারো পর্যটক। সাগর জলে গা ভাসিয়ে ঈদ আনন্দ উদযাপন করতে পেরে উচ্ছ্বাসিত পর্যটকরা। সাগরকন্যা কুয়াকাটাতেও নীল জলে গা ভাসালেন হাজারো মানুষ। সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসুরা। বান্দরবনের নীলাচল, শৈলপ্রপাত, মেঘলা, নাইখ্যাংচুরি ও শৈলচূড়ায় বেড়েছে পর্যটকদের ভিড়। দীর্ঘদিন বান্দরবন পর্যটন খাতে ভাটা কাটিয়ে যেন এক নতুন করে প্রাণ ফিরে পাওয়া। রাঙামাটির ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদে নৌবাহিনী ও পলয়েল পার্কে ছিল পর্যটক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মুন্সিগঞ্জের পর্যটন এলাকাগুলোতেও বেড়েছে দর্শনার্থীদের উপস্থিতি। একই চিত্র ছিল ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, কক্সবাজার ও পটুয়াখালীর সমুদ্র সৈকতের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান ও সাইদ ইব্রাহিম। প্রথমেই যাচ্ছি কক্সবাজারে আব্দুর রহমানের কাছে। আব্দুর রহমান, দর্শনার্থীর উপস্থিতি কেমন দেখছেন? নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন পর্যটকরা, জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। যেমনটি জানাচ্ছেন, আজকে ঈদের তৃতীয় দিন কক্সবাজারের সমুদ্র সৈকতে লাখো পর্যটকের ভিড়। কক্সবাজারে সকাল থেকেই আগত পর্যটকরা এই সমুদ্র সৈকতে দখলে নিয়েছেন এবং ওনারা তাদের পরিবার আনন্দ উচ্ছ্বাস যৌবনের জন্য তারা ব্যস্ত রয়েছে। বিশেষ করে কক্সবাজারের কলাতলি, সুগন্ধা এবং লাবণী পয়েন্টে সহ সারা কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে এখন লাখো পর্যটক তারা পরিবার পরিজন নিয়ে এই সমুদ্র স্নানে মক্ত রয়েছে। বিশেষ করে সমুদ্রে যে জেটস্কি, টায়ার সহ বিভিন্ন যেই বিনোদনের জন্য ব্যবস্থা তারা সেখানে বিনোদনের জন্য ব্যস্ত রয়েছে। এবং এই পর্যটক দেখেই কক্সবাজারের অনেকদিন পরে মেঘের আড়ালে সূর্য হাসার মতো করে ব্যবসায়ীরা মুখে হাসি ফুটেছে। তারা বলেছেন যে এইবারে তারা অন্ততপক্ষে তাদের দীর্ঘদিনের খরা কাটিয়ে তারা ভালো ব্যবসা করতে পারবে এবং তাদের যেই সামনের দিনের বর্ষাটুকু তারা আবার নতুনভাবে তাদের সঞ্চয় করে তারা পরিবার পরিজন এবং তাদের প্রতিষ্ঠানগুলো সাজাতে পারবে বলে আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে যে বিষয়টি জানাতে সেটি হলো যে কক্সবাজারের বিভিন্ন ফরিয়াদিরা রয়েছে, বিভিন্ন সময় তারা পর্যটক হয়রানি সহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত থাকে। পর্যটক ব্যবসায়ীরা এবং সংশ্লিষ্টরা জানিয়েছেন যেন পর্যটক যারা আসবে তারা যেন নির্দিষ্ট নিয়ম মেনে যেন সমুদ্রে নামে। আজকে এবং গতকালকে একজন পর্যটক এবং স্থানীয় একজন লোক অলরেডি নিখোঁজ হয়েছে এবং এটাকে তারা গুরুত্ব দিয়ে জেলা প্রশাসন সহ সবকিছু বলেছেন যে পর্যটক যেন উদ্বালিত হয়ে যেন নিজেকে সমুদ্রের পানিতে যে নিমজ্জিত করে এবং যখন এটা অতি আত্মহারা হয়ে যায় তখন এই সমুদ্রের স্থানে মানুষ পানির বেশে তলে যায়। এবং বিশেষ করে জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ সহ যেই কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা যেটা বলেছেন যে কক্সবাজারের যে ঘুরতে আসা বিনোদনটা যেন মানুষের সব কিছু যে একটা নিয়মতান্ত্রিক ব্যবস্থা রয়েছে সেটাতে যেন সবাই সীমাবদ্ধ থাকে। অতিরিক্ত যখন কিছু করা হয় তখন এই বিপদ নেমে আসে এবং একটা বিপদ সারা জীবনের কান্না হিসেবে ব্যবহৃত হয়।
হয়। আর যেটা পর্যটকরা অভিযোগ করেছে সেটা হলো যে কক্সবাজারের কিছু অসাধু ব্যবসায়ীরা হোটেলে কৃত্রিম রূপ সংকটের সৃষ্টি করেছে এবং হোটেল সহ বিভিন্ন জায়গায় তাদের যেই অপকর্মগুলোর জন্য তারা যে মানুষগুলো রয়েছে তারা ওখানে কিছু ধরনের ব্যত্যয় ঘটেছে বলে আমাদেরকে জানিয়েছে। যদিও জেলা প্রশাসন বলেছেন তারা সর্বোচ্চ পরিমাণের তাদের নিয়ন্ত্রণ রেখেছে, যারা টুরিস্ট পুলিশ সহ। এবং আরেকটা যেটা বিষয় সেটা হলো যে আগামীকাল পরশু কক্সবাজারের বুকিংয়ের আশা করতেছে হোটেল মালিকরা, এবং তারা আশা করতেছে আগামী 2-1 দিন যেহেতু ছুটি 14 তারিখ পর্যন্ত রয়েছে, পর্যটক প্রতিদিন লক্ষাধিক পর্যটক আসবে। আরেকটা টেন্সিভ যেটা বিষয় সেটা হলো যে কক্সবাজারের বর্তমান আবহাওয়া কিন্তু রৌদ্রোজ্জ্বল রয়েছে এবং আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন বৃষ্টি থাকবে বলে আমাদেরকে, বৃষ্টি থাকবে না বলে আমাদেরকে জানিয়েছে। কক্সবাজারের পর্যটকদের সর্বশেষ জানাচ্ছিলাম। এখন যাব পটুয়াখালীতে, আমাদের সহকর্মী পটুয়াখালী সর্বশেষ অবস্থা জানাবেন। ধন্যবাদ রহমান। যেমনটি আপনি বলেছিলেন, সমুদ্রের ঢেউ ডেকে বলে চলে এসো হারিয়ে যাও আমার বিশালতার মাঝে। এখানে নেই কোনো দুশ্চিন্তা, নেই কোনো ব্যস্ততা, শুধু মুক্ত বাতাস, নীল জলরাশি আর অনন্ত প্রশান্তি। আমি যদি একটু দেখাই, সেই প্রশান্তির মাঝেই তারা খুঁজে এসে এই কুয়াকাটা সমুদ্র সৈকতে আসলে তারা বালিয়াড়িতে খেলা করছে, সমুদ্রের নোনা জলে তারা হারিয়ে যাচ্ছে। আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে এই বিশাল জলরাশিতে আসলে যে পর্যটক, হাজার হাজার পর্যটকরা কিন্তু এই যে সমুদ্রে নোনা জলে গা ভাসাচ্ছে, খেলা করছে, কেউ বা স্পিড বোর্ডে ঘুরতেছেন। এবং এখানে যে যতদূর চোখ যায় শুধু দেখা যায় যে মানুষ আর মানুষ, মানুষের মাথা, এছাড়া আর কিছুই কিন্তু দেখা যায় না। এছাড়াও কিন্তু আপনাকে আরেকটা জানিয়ে রাখি যে এইখানের যে পর্যটন স্পটগুলো আছে, ঝাউবন, সুটকিপল্লী, আপনার এইখানের যে আপনার রাখাইনপাড়া, মিশ্রিপাড়া, চর গঙ্গামতি, চর হেয়ার, চর বিজয়, প্রতিটি জায়গাতেই কিন্তু আসলে উপচে পড়া পর্যটকের ভিড়। পর্যটক সংশ্লিষ্ট যে ব্যবসায়ী আছে, আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে এতদিন আমাদের যে একটা যে খরা গিয়েছিল সেই খরাটা কিন্তু আমাদের আরো যে 10 দিন বন্ধ আছে, অলরেডি 7 দিন, 3 দিন চলে গেছে। এই 7 দিন বন্ধে তারা অন্তত তাদের যে একটি যে ছিল, যে ভাটা ছিল বেচা কিনে, সেই ভাটাটা তারা আসলে কাটিয়ে উঠতে পারবে। এছাড়া কথা বলেছি আমি এখানকার হোটেলের যারা মালিক আছে, যারা হোটেল ব্যবসায়ী, তাদের সাথে। তারা আমাকে বলেছেন যে আমাদের হোটেলগুলো এতদিন পরিপূর্ণ না হলেও সামনে যে দিন কয়টা আছে, যে 7 দিন, সেই 7 দিন অন্ততপক্ষে 100% বুক হয়ে যাবে। এবং তাদের যে একটা ব্যবসা প্রতিষ্ঠান যতটা দুর্বল ছিল বা সেই যে একটা খরা, সেই খরাটা তারা কাটিয়ে উঠতে পারবে। এছাড়া স্থানীয়ভাবে যে আপনি লক্ষ্য করেন যে এখানে অনেক পর্যটক আছে যারা বেঞ্চিতে বসে আপনার সমুদ্রের ঢেউ দেখতেছেন, অনেক যে খেলা করতেছেন, অনেকে আসলে তারা ছবি তুলতেছেন, সেলফি তুলতেছেন এবং সেটা ফেসবুকে তারা পোস্ট করতেছেন। এছাড়া এখানে টুরিস্ট পুলিশের সাথে আমি কথা বলেছি, টুরিস্ট পুলিশ আমাকে জানিয়েছেন যে তাদের যত প্রকার নিরাপত্তা, যত পর্যটন স্পটগুলো আছে সেই স্পটগুলোতেও কিন্তু তাদের সাদা পোশাকধারী কোস্টগার্ড, নৌ পুলিশ থেকে শুরু করে সর্বত্র তাদের আপনার টহল পুলিশ আছে। এছাড়া সিসি ক্যামেরা দ্বারা প্রত্যেকটি পর্যটন এরিয়াতেও কিন্তু তারা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত করে রাখেন। এই ছিল পটুয়াখালী কুয়াকাটা থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাব স্টুডিওতে নেন্সির কাছে। নেন্সি। ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে আব্দুর রহমান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, কক্সবাজার এবং পটুয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। ঈদকে কেন্দ্র করে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম ও মুন্সিগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতেও। সেখানকার চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম ও সুমিত সরকার সুমন। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে নাজিমের কাছে। নাজিম, দর্শনার্থী উপস্থিতি কেমন দেখছেন বা সার্বিক পরিস্থিতি কেমন আমাদের জানাবেন। চোখে পড়ার মতো, কারণ সব শ্রেণীর মানুষ এখানে যে পানিতে এসে তাদের যে উপভোগ্য সেটি তারা করছেন। পাশাপাশি সিওয়ালটা কিন্তু চট্টগ্রামের সবচেয়ে বড় যে বিনোদন কেন্দ্র, সেই বিনোদন কেন্দ্রের সব শ্রেণীর মানুষের কিন্তু যে আনন্দ তারা মেতেছেন, তাদের যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু চোখে পড়ার মতো। আমরা একটু কথা বলবো
সি ওয়ার্ল্ডের একজন কর্তৃপক্ষের সাথে আপনাদের যে ঈদের আনন্দ তা কি কি ব্যবস্থা রেখেছেন দর্শকদের জন্য? ঈদ উপলক্ষে আমরা বিশেষ ব্যবস্থায় আয়োজন ঈদের দিন থেকে খোলা রেখেছি। এখানে নিরাপত্তা ব্যবস্থাটা আপনি দেখলেন, মানুষের ঢল নেমেছে, নিরাপত্তা মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। আমাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে এবং বাইরে থেকে যে সংস্থাগুলো সবাই পুলিশ সবার কাছে সহযোগিতা নিয়েছি বা সহযোগিতা পাচ্ছি। সব মিলা চেষ্টা করতেছি দর্শনার্থীরা আসলে যেন একটা ঈদের যে স্বাদ এখানে দিতে আসে, মনোরম একটা পরিবেশে নিরাপত্তার সাথে একটা বিশেষ সময় কাটাতে পারে এবং সব দিক বিবেচনা করে ভালো একটা অভিজ্ঞতা নিতে পারে। আর এখানে আসলে যেন আমাদের সুনামটা অক্ষুণ্ণ রাখি, এই সবকিছু বিবেচনা করে আমরা এখানে বিভিন্ন ধরনের আনন্দ আয়োজন, নতুন নতুন রাইড স্থাপন সবকিছু মানে একটা নতুন হাইপ দেওয়ার চেষ্টা করেছি ঈদ উপলক্ষে, এবং আমাদের সুনাম একটা অক্ষুণ্ণ রাখে যেন তারা একটা ভালো সময় পার করতে পারে, এই বিশেষ চেষ্টা করা হয়েছে। যেমনটি বলছেন, তাদের যে বিনোদন কেন্দ্রগুলি যতদিন নিরাপত্তা থেকে শুরু করে দর্শক, বিশেষ করে যারা নানান শ্রেণী পেশার মানুষ ঈদের বন্ধের ছুটিতে যে তারা এখানে উপভোগ করছেন সময়, এখানে কক্সবাজারের আদলে কিন্তু তাদের যে কৃত্রিম একটি লেক তৈরি করা হয়েছে, সেই লেকে কিন্তু সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আনন্দ করছেন। আমরা এখন চলে যাবো আমাদের সহকর্মীর কাছে। রাজধানীতে তৃতীয় দিনের মতো চলছে কোরবানি পশুর চামড়া বেচাকেনা। লালবাগের পোস্তা এলাকার ব্যবসায়ীদের দাবি, গেল দুদিনের তুলনায় বেচাকেনা কিছুটা কম, তবে চামড়ার মান ঠিক থাকলে সরকারের বেঁধে দেওয়া দামই চামড়া সংগ্রহ করছেন বলে জানান আড়তদাররা। মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদন। কোরবানিকে ঘিরে প্রতি বছরই চামড়া বেচাকেনায় ব্যস্ত সময় পার করেন আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তবে ঈদের তৃতীয় দিনে কিছুটা ভাটা পড়েছে চামড়া বেচাকেনায় বলে দাবি করেন পুরান ঢাকার পোস্তা এলাকার ব্যবসায়ীরা। বলছেন, সোমবার কোরবানির সংখ্যা কম হওয়ায় চামড়া বেচাকেনাও কম হচ্ছে। আজকে তৃতীয় দিন হিসাবে চামড়ার আমদানি একেবারেই কম। মনে করেন যে 100% মধ্যে আজকে হয়তো 2-4% মাল কোরবানি হয়েছে। সাপ্লাই আমাদের কম, 2-4টা করে চামড়া আছে, এই জন্যই আমরা কিনি। এছাড়াও চামড়ার গুণগত মানের উপর ভিত্তি করে সরকারের বেঁধে দেওয়া দামি চামড়া কেনার চেষ্টা করছেন বলেও জানান তারা। এভারেজ কত? এই 900, 1000 বড় চামড়াগুলো। আজকে চামড়াটা হলো সহজ চামড়া হয়, এই জন্য সর্বোচ্চ দাম দিয়ে আমরা কিনতেছি। এদিকে চামড়া বেচাকেনার পাশাপাশি কোরবানির বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের তৎপরতাও দেখা যায়। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। ঈদ শেষ হলেও কাটেনি রেশ। এখনো ঈদ উদযাপনে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে মানুষ, আবার ছুটি শেষে ফিরছেন অনেকেই। এ বিষয়ে রাজধানীর কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, যাত্রীদের আসা যাওয়ার খবর আমাদের জানাবেন। ন্যান্সি, আজকে যেহেতু ঈদের তৃতীয় দিন, সে তুলনায় কিন্তু বলবো যে যাত্রীদের যে চাপ, অর্থাৎ যারা ঘরমুখী মানুষ রয়েছেন, নগরীর কোলাহল ছেড়ে যারা আসলে বাড়ি ফিরছেন, সেই মানুষজনের চাপ কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি। সায়দাবাদ বাস টার্মিনালেও দেখেছি, সদরঘাটেও দেখেছি আমরা, লঞ্চ টার্মিনালে, এবং পাশাপাশি এখন কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেও দেখেছি যে এখানে আসলে যাত্রীদের যে চাপ সেটি কিন্তু রয়েছে। এবং সকাল থেকে কিন্তু এই রেলওয়ে স্টেশনের থেকে কমলাপুর স্টেশন ছেড়ে প্রায় 20টিরও অধিক ট্রেন কিন্তু এখান থেকে বিভিন্ন গন্তব্যে উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, এবং আন্তনগর ট্রেন থেকে শুরু করে লোকাল এবং কমিউটার ট্রেনও কিন্তু এখান থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছে। এবং সকাল থেকে কিন্তু যেটি জানানো হয়েছে আমাদেরকে, রেলওয়ে কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে সকাল থেকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে মানুষজনের ভিড় ছিল, এবং যে ট্রেনগুলো বিভিন্ন গন্তব্য থেকে আসলে ঢাকায় ফিরছে, সেই ট্রেনগুলোতে কিন্তু আসলে মানুষের ভিড় ততটা লক্ষণীয় এখন পর্যন্ত নয়। যেমনটা বলছিলাম যে আসলে যেহেতু এখনো ঈদের আসলে আরও বেশ কয়েকটা দিন ছুটি রয়েছে, অর্থাৎ 5 দিনের মতো কিন্তু আরও ছুটি বাকি রয়েছে, সেজন্য কিন্তু আসলে এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে যে মানুষগুলো রয়েছে ঢাকায় যারা ছিল, কোরবানি সম্পূর্ণ করে তারা কিন্তু
তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী কমলাপুর স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। কানাডার একটি লেকে বোট উল্টে বাংলাদেশ বিমানের পাইলট সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিবের মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, কোয়ার্তা লেকে পারিবারিক ভ্রমণের সময় পাপ্পু ও গুড্ডু কেনো বোট নিয়ে লেকে ঘুরতে বের হন। এ সময় তাদের বোটটি উল্টে যায়। এ সময় একজন তীরে উঠতে পারলেও বোটের নিচে আটকা পড়ে মারা যান পাইলট সাইফুজ্জামান গুড্ডু ও টিম গ্রুপের এমডি আব্দুল্লাহিল রাকিব। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ বিমান। ঈদের তৃতীয় দিনেও রাজধানীর 2 সিটি কর্পোরেশনে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। কোরবানির পশুর বর্জ্য অপসারণ শেষে হাটের বর্জ্য অপসারণ ও রাস্তা পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়েছেন প্রায় 2000 পরিচ্ছন্নতা কর্মী। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজ চলছে ধীর গতিতে। ফাহিম ইউসুফের প্রতিবেদন। যত্রতত্র পড়ে আছে কোরবানির হাটের বর্জ্য, পচে ছড়াচ্ছে উৎকট গন্ধ। নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণের কথা থাকলেও রাজধানীর বিভিন্ন গরুর হাটে দেখা যায় বর্জ্যের স্তূপ। সোমবার সকালে রাজধানীর তেজগাঁও, মিরপুর, ধোলাইখাল সহ অনেক জায়গায় দেখা যায় এই চিত্র। তবে রাজধানীর অলিগলি সহ অধিকাংশ এলাকায় কোরবানি করা পশুর বর্জ্য 12 ঘন্টার চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করে সিটি কর্পোরেশন। অধিকাংশ রাস্তায় পশুর বর্জ্য অপসারণ শেষে ঝাড়ু ও পানি দিয়ে পরিষ্কার কার্যক্রম চালাতে দেখা যায় পরিচ্ছন্নতা কর্মীদের। ছিটানো হয় ব্লিচিং পাউডারও। ঢাকার 2 সিটি কর্পোরেশন মিলিয়ে প্রায় 2000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী নিরবিচ্ছিন্নভাবে চালাচ্ছেন অপসারণ কার্যক্রম। হাটের ইজারাদার থেকে শুরু করে সিটি কর্পোরেশন ও হাট ব্যবস্থাপনায় থাকা সংশ্লিষ্টদের বর্জ্য অপসারণে ধীর গতিতে ভোগান্তি বলছেন স্থানীয়রা। রাস্তাঘাটে চলাচল দুর্গন্ধ, ময়লা নিতেছে না, রাস্তাঘাট অপরিষ্কার, ময়লা গন্ধ। এখন এই যে এই সমস্যাটার কারণে আমি এখানে কাজও করতে পারতাছি না, এই ময়লাগুলিও নেয় না, বাক্সও ফেলাইতে পারছি না, বই রয়েছে। আর যে 18 দিন ধরে একটা না বই রয়েছে। আবার ডেঙ্গু মশা অনেক উৎপত্তি। আমার দৈনিক 20 টাকার কয়েল লাগতেছে। এই টাকাটা তো আর বাইরে থেকে আসতেছে না। যে হাটের ব্যবস্থাপনা ভালো ছিল, কিন্তু যখন হাটটা শেষ হয়ে গেছে এরপরে তাদের কার্যক্রম খুব ধীরগতি। রোববার উত্তর সিটি কর্পোরেশন জানায়, সেকেন্ডারি বর্জ্য স্থানান্তর কেন্দ্র থেকে স্থায়ী বর্জ্য স্থানান্তর কেন্দ্রে অপসারণ করতে কিছুটা সময় লাগছে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।